আমার নাম সুমাইয়া। আমি দেখতে অত্যন্ত রূপবতী ও নবযৌবনা ছিলাম। প্রতি রাতে আমার শ্বশুরমশাই আমার কক্ষে আমার পাশে ঘুমানোর জন্য এক অদ্ভুত আবদার করতেন। এরপর প্রতিদিন রাত হলেই আমার কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার স্বামী ও আমার মাঝখানে আমার বয়স্ক শ্বশুরমশাই এসে শুয়ে পড়তেন। একদিন মাঝরাতে আমার মুখ থেকে অস্ফুট চিৎকার বেরিয়ে আসে, কারণ আমার শ্বশুর তার নিজের পোশাক খুলে ফেলেছিলেন। শুধু তাই নয়, আমার শ্বশুরমশাই আমার সাথে একসাথে স্নান করার জন্যও পাগলামি করতেন। বিয়েটা হয়েছিল আমার স্বামীর সাথে, কিন্তু আমার সাথে অন্যায়ভাবে মজা লুটতেন আমার বৃদ্ধ শ্বশুরমশাই। আসলে আমরা দুই বোন খুব কষ্টের মধ্যে বড় হয়েছিলাম। আমার মা একা হাতে অশেষ কষ্ট করে আমাদের দুই বোনকে লালন পালন করে বড় করে তুলেছিলেন। তারপর অনেক চেষ্টার পর যখন আমার জন্য একটি বিয়ের প্রস্তাব আসে, তখন আমার মা ছেলেটির বিষয় তেমন কোনো খোঁজ খবর না নিয়েই আমার বিয়ে দিয়ে দেন। বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়ি আসি, তখন ফুলশয্যার রাতেই আমার দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। কারণ যার সাথে আমার বিয়ে হয়েছিল, সেই মানুষটি ফুলশয্যার রাতে আমার সাথে ছিলই না। আমার স্বামীর চোখের সামনেই আমার বৃদ্ধ শ্বশুরমশাই আমার সাথে রাতভর ছিলেন। আমার জীবনে ঘটে যাওয়া এই বেদনাদায়ক কাহিনী শুনলে আপনাদেরও চোখে জল চলে আসবে। আমার কলেজে পড়াশোনা সমাপ্ত হবার পর মা যখন আমার বিয়ের জন্য পাত্রের সন্ধান শুরু করেছিলেন, ঠিক সেই সময় একদিন আমার ভগ্নিপতি আমার দিদিকে নিয়ে আমাদের বাড়িতে এসে মাকে বলেছিলেন যে তিনি নাকি আমার দিদির সাথে আর ঘর করবেন না, তিনি আমার দিদিকে তালাক দিতে চান। এই কথা শুনে আমার মা জামাইবাবুকে অনেক অনুনয় বিনয় করেছিলেন, কিন্তু মায়ের বহু অনুরোধ সত্ত্বেও তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি। এমনকি আমার দিদিও তার স্বামীর সাথে আর সংসার করতে আগ্রহী ছিল না। সেও এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চেয়েছিল এবং জামাইবাবুকে তালাক দিতে প্রস্তুত ছিল। আমিও মা অনেক চেষ্টা করেছিলাম তাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। দিদি তার শ্বশুরবাড়ি ফিরে যেতে কিছুতেই রাজি হয়নি। সেদিন থেকে আমার দিদি, মা ও আমি একসাথেই আমাদের এই বাড়িতে থাকতাম। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন প্রতিবেশীরা জানতে পারল যে আমার দিদি ও জামাইবাবুর সম্পর্ক ভেঙে গেছে, তখন সমাজের মানুষ আমার মাকে নানা ধরনের কথা শোনাতে শুরু করে। তারা বলতো, তোমার বড় মেয়ের জন্য এবার তোমার ছোট মেয়ের বিয়ে দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে, কারণ তোমার বড়দি নিজের শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের বাড়িতে থাকছে, এই অজুহাতে কোনো ছেলে নাকি তোমার ছোট মেয়েকে বিয়ে করতে চাইবে না। এই সব কথা শুনে আমার মা আমার দিদিকে বলতো, বোঝাতো যে তুই যদি এখানেই থেকে যাস তাহলে তোর ছোট বোনের বিয়ে কি করে হবে। কিন্তু মায়ের এত অনুরোধ সত্ত্বেও আমার দিদি নিজের শ্বশুরবাড়ি ফিরতে রাজি হয়নি। সেদিন থেকে আমার মা আমার বিয়ের চিন্তায় খুব উদ্বিগ্ন থাকতেন, আর মা আমাদের পাড়ার সকলকেই আমার বিয়ের জন্য একটি ভালো পাত্রের সন্ধান করতে বলে রেখেছিলেন। এর কিছুদিন পরই আমাদের পাশের বাড়ির রহিমা খালা আমার জন্য একটি সম্বন্ধ নিয়ে আসেন। একটি পাত্রের খোঁজ পাওয়া মাত্রই আমার মা আমার বিয়ে দেওয়ার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে পড়েন যে ছেলেটির বিষয়ে ভালোভাবে খোঁজ খবর না নিয়েই শুধু তার ভালো বেতনের চাকরি দেখে আমার বিয়ে সেই ছেলেটির সাথে দেওয়ার জন্য মনস্থির করে ফেলেন। ছেলেটি যখন তার একজন বন্ধুকে নিয়ে আমাকে দেখতে আসে, তখন প্রথম দেখাতেই সে আমাকে পছন্দ করে এবং বিয়েতে রাজি হয়ে যায়। ছেলেটির নাম ছিল করিম চৌধুরী। ছেলেটি আমাকে দেখা মাত্রই বিয়ে করতে রাজি হয়ে যাওয়ায় আমার মা আনন্দে আত্মহারা হয়ে পড়েন এবং সেদিনই আমার বিয়ে করিমের সঙ্গে পাকা করে ফেলেন। বিয়ে পাকা করার আগেই আমার দিদি আমার মাকে আড়ালে ঘরের ভেতরে ডেকে আমার সামনেই বলেছিল, মা, তুমি এটা কি করছো? ছেলেটা তার বোনকে একা দেখতে চলে এসেছে। সে তার বাবা, চাচা, দাদা কিংবা কোনো আত্মীয় স্বজনকেই সাথে নিয়ে আসেনি। আচ্ছা, তুমিই বলো, ছেলেটার কি কোনো আত্মীয় পরিজন নেই? আর তুমি ছেলেটার ব্যাপারে ভালোভাবে যাচাই না করে প্রথম দেখাতেই আমার বোনের বিয়ে ঠিক করে ফেললে। আমার তো ছেলেটাকে ঠিক মনে হচ্ছে না, মা। আমার ছেলেটার ওপর কেমন যেন সন্দেহ হচ্ছে, কারণ সে একাই চলে এসেছে বিয়ে পাকা করতে। শুনেছি ছেলেটার বাবা আছেন, তাহলে তো তিনি তার বাবাকে নিয়ে আসতে পারতেন। দিদির কথা শুনে তখন আমার মা রেগে গিয়ে দিদিকে অনেক কটু কথা শুনিয়েছিলেন। মা বলেছিলেন, তুই তো নিজে সংসারটা গড়তে পারলি না, নিজের সংসার ভেঙে আমার বাড়িতে এসে বসে আছিস, আর এখন তুই আমার ছোট মেয়ের সংসারও হতে দিবি না? তোর তো সবকিছুতেই কেবল সন্দেহ, আর এই সন্দেহের কারণেই আজ তোর সংসারটা ভেঙেছে। আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি। ওই বাড়িতে শাশুড়ি নেই, শুধু একজন শ্বশুর আছেন। তাহলে তো তোর বোন সেখানে সুখে থাকবে, কাজের চাপ কম হবে, কারো সাথে কোনো বিবাদ হবে না, ছেলেটাও বেশ ভালো চাকরি করে। এর চেয়ে বেশি আমাদের আর কি চাই? আমরা গরিব মানুষ, ছেলেটা যে আমার মেয়েকে পছন্দ করেছে এটাই তো আমাদের পরম সৌভাগ্য। না হলে তো কোনো ছেলেই তোর বোনকে বিয়ে করতে রাজি হতো না, এটা শুনে যে তার বড়দি নিজের সংসার ভেঙে মায়ের বাড়িতে পড়ে আছে।
তাই আমি এই বিয়েতে কোনো বাধা চাই না। আমি যা করছি আমাকে সেটা করতে দে। মায়ের কথা শুনে আমি ভয়ে আর কোনো কথা বলতে পারিনি। এরপর অল্প কিছুদিনের মধ্যে আমার বিয়ে করিমের সাথে হয়ে যায়। বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়িতে আসি তখন দেখি যে আমার শ্বশুরমশাই একদম শয্যাশায়ী। তিনি হাঁটতেও পারতেন না, একটা হুইল চেয়ারেই সর্বদা বসে থাকতেন। আমি তো এটা ভেবে খুব আনন্দিত ছিলাম যে আজ আমাদের বাসর রাত এবং আমার শ্বশুরবাড়িটা অনেক বিশাল ও সুন্দর। শ্বশুরবাড়িতে পা রাখার সাথে সাথেই আমি খুব খুশি হয়েছিলাম এবং তখন আমার মনে হয়েছিল মা যা করেছেন ভালোই করেছেন। বাসর রাতে যখন আমি বরের অপেক্ষায় বসেছিলাম তখন কিছুক্ষণ পরেই আমার স্বামী ঘরের ভেতরে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। তারপর সে যখন আমার কাছে এসে আমার হাতটা ধরে তখন আমার হৃদয়স্পন্দন অনেক বেড়ে যায় এবং লজ্জায় আমার মুখ লাল হয়ে ওঠে। আমার স্বামী আমাকে অনেক স্নেহ করে বলল, তুমি এতটাই রূপসী যে তোমাকে প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই আমি তোমাকে কথা দিচ্ছি আমি সারা জীবন তোমার পাশে থাকব এবং তোমার সকল সুখ দুঃখে তোমার সঙ্গ দেব। তুমিও আমাকে কথা দাও যে তুমি আমার পরিবারের খেয়াল রাখবে। যদিও আমার পরিবারে আমার একমাত্র বাবা ছাড়া আর কেউ নেই, আমার বাবা যেহেতু একজন অক্ষম মানুষ তাই আমার বাবার দেখাশোনা তোমাকেই করতে হবে। উনি অনেক দয়ালু মানুষ। তুমি যদি ওনার সেবা করো তাহলে তুমি একটা বড় দায়িত্ব পালন করবে। শুধু তাই নয়, উনি এতটাই উদার যে তুমি ওনার যত্ন নিলে উনি তোমাকে সবকিছু উজাড় করে দেবেন। তোমার আসার আগে পর্যন্ত এতদিন আমি আর কাজের মাসি মিলে আমার বাবার যত্ন নিতাম। যদিও আমি বেশিরভাগ সময় শহরেই থাকি তাই কাজের মাসিদের ভালো করে বুঝিয়ে দিয়ে যেতাম যেন তারা ভালোভাবে আমার বাবার যত্ন নেয়। আর আমি প্রতি সপ্তাহে শুধু বাবার জন্যই বাড়ি আসতাম এবং বাবার খেয়াল রাখতাম। কারণ কাজের মাসিরা আমার মতো করে আমার বাবার যত্ন নিত না। তারা শুধু দায়সারা কাজ করত এবং মাস শেষে টাকা নিয়ে চলে যেত। তাই এখন থেকে তুমি আমার বাবার যত্ন নেবে তো? আমাকে কথা দাও যে তুমি আমার অসুস্থ বাবার খেয়াল রাখবে। আমি তখন মন থেকেই আমার স্বামীকে কথা দিয়েছিলাম যে আমি আমার শ্বশুরমশাইয়ের যত্ন নেব। এরপর আমার স্বামী যখন আমাকে আদর করার জন্য আমার কাছে আসে ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। সে অনেক আদর করে আমার গালে হাত বুলিয়ে বলল, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি ফোনটা ধরেনি, হয়তো আমার অফিস থেকে কোনো জরুরি ফোন এসেছে। স্বামীর ভালোবাসা মিশ্রিত মধুর কথা শুনে আমি এটা ভেবে খুব খুশি হয়েছিলাম যে আমি একটা ভালো জীবনসঙ্গী পেয়েছি যে আমাকে খুব ভালোবাসবে। তারপর আমার স্বামী যখন তার ফোনটা ধরে তখন ফোনটা ধরার সাথে সাথেই সে কপালে হাত দিয়ে মেঝেতে বসে হাও মাও করে কাঁদতে শুরু করে। স্বামীর কান্না দেখে আমি অনেক ঘাবড়ে গেলেও ভয় পেয়ে বিছনা থেকে দ্রুত নেমে তার কাছে আসতেই সে আমাকে জড়িয়ে ধরে আরও জোরে জোরে কাঁদতে শুরু করে। আমি যখন তার কান্নার কারণ জানতে চাই তখন সে বলে, সুমায়া, আমার অফিসে আগুন লেগে গেছে, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। এই বলে আমার স্বামী আমার মাথায় খুব ভালোবেসে হাত বুলিয়ে বলেছিল, তুমি নিজের এবং আমার বাবার খেয়াল রাখবে, আমি হয়তো এখন বেশ কিছুদিন বাড়ি ফিরতে পারব না। এই বলে আমার স্বামী তড়িঘড়ি করে হাতে একটা সুটকেস নিয়ে সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেদিন আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার সাথে এসব কি হচ্ছে। একটা মুহূর্তের মধ্যে আমার জীবনের সব কিছু উল্টোপাল্ট হয়ে গিয়েছিল। আমার ভালোবাসার মানুষটি প্রথম রাতেই আমার থেকে দূরে চলে গিয়েছিল। বাসর রাতে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আর আমি কিচ্ছুই করতে পারিনি। মনে শুধু বেদনা ছিল। সেদিন বাসর রাতে স্বামীকে ভেবে আমি একাই সারা রাত কাটিয়েছিলাম। একই তো আমি ওই বাড়িতে নতুন ছিলাম, তার উপর প্রথম রাতেই আমার স্বামী আমাকে ছেড়ে শহরে চলে গিয়েছিলেন। তাই সারা রাত আমার ঠিকমতো ঘুম হয়নি। আমি সারা রাত এপাশ ওপাশ করেই কাটিয়েছিলাম। তারপর জানি না কখন ভোরের দিকে আমার ঘুম চলে আসে। সকালবেলা যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম তখন মনে হলো কেউ যেন আমার গায়ে স্পর্শ করছে এবং আমাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছেন। চোখ খুলতেই আমি চমকে উঠি, কারণ আমার শ্বশুরমশাই আমার ঘরের ভেতরে ঢুকে আমার কাছে এসে গায়ে হাত দিয়ে জাগানোর চেষ্টা করছিলেন। সকালবেলা হঠাৎ করে শ্বশুরমশাইকে আমার ঘরের ভেতরে দেখে আমি ভয়ে চমকে উঠি। তারপর আমি যখন তাড়াতাড়ি বিছানা থেকে উঠে নিজের পোশাক ঠিক করি, শ্বশুরমশাইকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি এখানে কি করছেন? আপনার কি কিছু প্রয়োজন? তখন আমার শ্বশুরমশাই মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বললেন, বৌমা, কাজের মাসি তো জানিয়ে দিয়েছে যে সে আর আমার দেখাশোনার কাজ করবে না, তাই আজ থেকে তোমাকেই আমার দেখাশোনা করতে হবে। আমি তো সকালবেলা স্নান করার পরেই খাবার খাই,
তাই তুমি যদি আমাকে একটু স্নান করিয়ে দাও তাহলে খুব ভালো হতো। শ্বশুরকে স্নান করাতে হবে, এই কথাটা শুনে আমি আশ্চর্য হয়ে শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকার পর আমি বললাম, বাবা, আমি আপনাকে কি করে স্নান করাতে পারি? তিনি তখন মুচকি হেসে আমাকে বললেন, আমি একজন অক্ষম মানুষ, তাই বাধ্য হয়ে তোমাকে স্নান করানোর কথা বলছি। আমার জায়গায় যদি তোমার নিজের বাবা হতেন তাহলে কি তুমি তোমার বাবার সেবা যত্ন করতে না? তুমি কি নিজের বাবার আদেশ পালন করবে না? তাঁর এই কথা শোনার পর আমি লজ্জিত হয়ে মাথা নিচু করেছিলাম। তারপর তাঁর কথা মতো তাকে বাথরুমে নিয়ে যাওয়া মাত্রই দেখি তিনি নিজের সব পোশাক খুলতে শুরু করেছেন। তার পোশাক খোলা দেখে আমি চমকে উঠি। তারপর তিনি আমাকে বললেন, বৌমা, আমাকে তাড়াতাড়ি স্নান করিয়ে দাও, আমার অনেক খিদে পেয়েছে। জানি না কেন আমার কিন্তু শ্বশুরের আচরণ মোটেও ভালো লাগছিল না। তারপর আমি যখন খুব আশ্চর্য হয়ে আমার অনিচ্ছা সত্ত্বেও একটা মগে জল তুলে শ্বশুরের মাথায় ঢালি, তখন তার গায়ে ঠান্ডা জল পড়তেই তিনি চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে বললেন, বৌমা, তুমি এটা কি করছো? আমার ঠান্ডা জলে স্নান করার অভ্যেস নেই, আমি হালকা গরম জলে স্নান করি। আমার ভীষণ ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি আমার শরীরে গরম জল দাও। তিনি যখন আমাকে জড়িয়ে ধরেছিলেন তখন কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। আমি বলেছিলাম, বাবা, আপনি এটা কি করছেন? এমনিতেই তো আমার বাসর রাত থেকে মন মেজাজ অনেক খারাপ ছিল, এবং বাসর রাতে আমার সাথে যা হয়েছিল তাতে মন মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। তার উপর শ্বশুরের এরকম অদ্ভুত কর্মকাণ্ড দেখে আমি খুবই আশ্চর্য হয়েছিলাম। আর এদিকে যতদিন যাই ততই আমার শ্বশুরমশাই আমার সাথে উদ্ভট আচরণ করতে থাকেন। ওদিকে আমার স্বামী সারাদিনে মাত্র একবার ফোন করত, তাও আবার বেশিক্ষণ কথা বলতো না, ঘড়ি ধরে মাত্র 2 থেকে 3 মিনিট আমার সঙ্গে কথা বলতো। আর আমি শুধু একটাই প্রশ্ন করতাম, সে কবে শহর থেকে আমার কাছে ফিরে আসবে আর আমাকে আদর ভালোবাসা দেবে? আমার যে আর তাকে ছাড়া ভালো লাগছিল না। কারণ শ্বশুরবাড়িতে আমার প্রায় 1 মাস হয়ে গিয়েছিল, আর এই 1 মাসে স্বামীর সঙ্গে তো থাকার অনেক দূরের কথা, স্বামী তো আমার সঙ্গে ফোনেও ঠিকঠাকভাবে কথা বলতো না। জানি না কেন ধীরে ধীরে স্বামীর প্রতি আমার মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল। এইদিকে আমার শ্বশুরমশাই আমাকে সারা দিন আদেশ করতেন, এমনকি তিনি সবসময় আমার হাতের খাবার খাবার জন্য জেদও করতেন। শুধু তাই নয়, সেদিন রাত্রিবেলায় আমি যখন শুয়েছিলাম তখন হঠাৎ করে শ্বশুরমশাই নিজের হুইলচেয়ার ঘুরিয়ে মাঝরাতে আমার ঘরের ভেতরে ঢুকে আমার পিঠে হাত বুলিয়ে বললেন, বৌমা, আমি তোমার পাশেই শুতে চাই। তিনি যখন হঠাৎ করে আমার পিঠে হাত দিয়েছিলেন তখন আমি চমকে উঠেছিলাম, কারণ ওই সময় আমি গভীর ঘুমেছিলাম। তারপর আমি যখন তাকে দেখে চমকে উঠি, তিনি করুণ স্বরে আমাকে বললেন, বৌমা, আজ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমার বুকের ভেতরটা কেমন যেন করছে, তাই আজ আমি তোমার পাশেই শুতে চাই। না হলে রাতের বেলা যদি কিছু হয়ে যায় তাহলে তো তুমি জানতেই পারবে না। শ্বশুরের কথা শুনে আমি আর তাকে না বলতে পারিনি। তারপর তিনি আমার পাশে আমার বিছানাতেই চুপচাপ শুয়ে পড়েছিলেন। তিনি তো নড়াচড়াও করতে পারতেন না, তাই আমি তাকে হুইলচেয়ার থেকে তুলে আমার বিছানার একপাশে শুয়ে দিয়েছিলাম। এইভাবে প্রত্যেকদিন রাতে আমার শ্বশুরমশাই কোনো না কোনো অজুহাতে আমার পাশে ঘুমাতে চাইতেন, আর আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে তার পাশে একই বিছানায় ঘুমাতে হতো। যতই হোক না কেন তিনি আমার নিজের বাবা নন, তিনি তো আমার শ্বশুরমশাই ছিলেন, তাই আমার ভেতরে একটা লজ্জা কাজ করত। কিন্তু তবুও আমি তাকে নিজের বাবার মতো মনে করে তার সেবা করতাম, যেহেতু আমি বাসর রাতে স্বামীকে কথা দিয়েছিলাম যে আমি তার বাবার খেয়াল রাখব। কিন্তু 1 মাস পেরিয়ে যাবার পরেও স্বামী যখন বাড়ি ফিরে আসেনি তখন আমার কিন্তু তার উপর সন্দেহ শুরু হয়। আমি আর থাকতে না পেরে এই কথাগুলো আমার বড়দিকে জানিয়ে দিয়েছিলাম। বড়দি আমার কথা শোনার পর আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি বড়দিকে সবকিছু সত্যি কথা বলেছিলাম। বাসর রাত থেকে শুরু করে এখন পর্যন্ত আমার স্বামী শুধু আমার সঙ্গে 2-4 বার ফোনে কথা বলেছে, কিন্তু সে এখন পর্যন্ত আমার সঙ্গে সময় কাটায়নি বা আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করেনি। সবকিছু শোনার পর বড়দি আমাকে বলেছিলেন, সোমাইয়া, এত কিছু হয়ে যাবার পর আজকে তুই আমাকে এই কথাগুলো বলছিস, এতে কোনো সন্দেহ নেই যে সে তোর থেকে কোনো কিছু একটা গোপন করছে। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা বড় ব্যাপার আছে,
না হলে কি কোনো ছেলে বিয়ে করার পর তার স্ত্রীর সঙ্গে বাসরাত না কাটিয়ে 1 মাস দূরে থাকতে পারে? সুমাইয়া, তুই চিন্তা করিস না, আমি করিমের খোঁজখবর নিয়ে ছাড়ব। সে বাইরে কি কাজ করে, কোথায় থাকে, কার সঙ্গে থাকে, সব কিছু জানব। আমি তখন দিদিকে জিজ্ঞেস করেছিলাম সে কিভাবে এখান থেকে শহরের খোঁজ খবর নেবে। দিদি বললেন, আসলে করিম যেখানে থাকে সেখানে আমার এক বান্ধবী তার স্বামীর সঙ্গে থাকে। আমি আমার বান্ধবীকে বলে করিমের খোঁজ খবর নেব। এই বলে দিদি আমাকে সান্ত্বনা দিয়ে নিজের বাড়ি চলে গেলেন। দিদির কথা শুনে আমি অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। শুধু তাই নয়, মা যখন জানতে পেরেছিলেন যে আমি আমার স্বামীর উপর সন্দেহ করছি, তখন মা আমাকে ফোন করে বলেছিলেন, সুমাইয়া, তুইও কি তোর দিদির কথা শুনে নিজের দিদির মতো নিজের সংসারটা নষ্ট করতে চাস? কেন শুধু শুধু নিজের স্বামীর উপর সন্দেহ করছিস? আমি তখন মাকে বলেছিলাম যে আমার স্বামী আমাকে সময় দেয় না বলেই তো আমার তার উপর সন্দেহ হয়েছে। কিন্তু মা আমার কোনো কথা বুঝতেই রাজি ছিলেন না। মা তো শুধু নিজের মান সম্মানের কথাই ভেবে যাচ্ছিলেন। মা তখন আমাকে বলেছিলেন, একজন তো আমার এখানেই পড়ে আছে, এবার কি তুইও নিজের শ্বশুরবাড়ি ছেড়ে এখানে এসে থাকবি? তাহলে তোর শ্বশুরকে কে দেখবে? একটাই তো অক্ষম শ্বশুরমশাই আছে তোর শ্বশুরবাড়িতে, আর তো কেউ নেই। তার সেবা করলে তো অনেক পুণ্য পাবি। আর জামাইয়ের কি আছে? জামাই তো আজ না হয় কাল অবশ্যই বাড়ি ফিরে আসবে। তাহলে কেন শুধু শুধু নিজের সংসার নিজের হাতে নষ্ট করতে চলেছিস? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে মাকে কিভাবে আমার পরিস্থিতির কথা বোঝাবো, যে আমার সঙ্গে নিশ্চয়ই কিছু একটা খারাপ হয়েছে। আমার দিদিকে সব কথা জানানোর 1 সপ্তাহ পর আমার দিদি আমার বাড়িতে এসে শ্বশুরমশাইয়ের সামনে তার ছেলের ব্যাপারে সবকিছু সত্যি কথা ভাস করে দেন। সেদিন আমার দিদির কাছে আমার স্বামীর ব্যাপারে সবকিছু সত্যি জানা পর আমার পায়ের তলার মাটিটাই সরে যায়। কারণ আমার স্বামী তো আগে থেকেই বিবাহিত ছিলেন এবং এই কথাটা আমার শ্বশুরমশাই জানতেন না। আমার স্বামী মুসলিম হয়েও একজন হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করেছিল এবং সে যেখানে চাকরি করত সেখানে ওই মেয়েটাকে নিয়ে নিজের সংসারে লিপ্ত ছিল। আমার স্বামী শ্বশুরমশাইয়ের সব সম্পত্তি নিজের নামে করার জন্য শুধুমাত্র স্বার্থের বসে আমার সঙ্গে বিয়ে করেছিলেন, শুধু তার বাবার সম্পত্তি পাবার লোভে। কারণ সে খুব ভালোভাবেই জানত যে তার বাবা যদি জানতে পারেন যে সে একজন অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছে, তাহলে তার বাবা তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করবেন। আমার স্বামী আমাকে বিয়ে করেছিলেন শুধুমাত্র তার বাবার সব সম্পত্তি পাওয়ার জন্য, আর এই কারণেই আমার স্বামী বাসর রাতেই আমাকে মিথ্যে কথা বলে শহরে চলে গিয়েছিলেন এবং তারপরে সে আর কোনোদিন বাড়ি ফিরে আসেনি, আমার সঙ্গে কোনো রকম সম্পর্কও তৈরি করেননি। সে ভেবেছিল আমি তার ব্যাপারে কোনোদিন সত্যি কথা জানতেই পারব না। এদিকে আমি তার বাবার সেবা যত্নও করব, কিন্তু স্বামীর ব্যাপারে সবকিছু সত্যি জানার পর আমার শ্বশুরমশাই তার ছেলেকে তার্যপোজ্য করে দিয়েছিলেন এবং তিনি আমাকে তার সম্পত্তির অর্ধেক অংশ লিখে দিয়েছেন। তিনি বলেছিলেন, বৌমা, তুমি যদি আমার মৃত্যুকাল পর্যন্ত আমার সেবা যত্ন করো, তাহলে আমার মৃত্যুর পর আমার সব সম্পত্তি এবং এই বাড়ির মালকিন তুমি হবে। গত 1 মাস ধরে শ্বশুরমশাইয়ের সেবা যত্ন করতে করতে এটা আমার একটি অভ্যাসে পরিণত হয়েছিল। যেহেতু বাবার ভালোবাসা আমি কোনোদিন পাইনি, ছোটবেলাতেই তো আমি নিজের বাবাকে হারিয়েছিলাম, আমি শ্বশুরমশাইকে নিজের বাবার মতো মনে করে তার সেবা যত্নের দায়িত্বভার গ্রহণ করেছিলাম। এখন আমি শ্বশুরমশাইয়ের বাড়িতেই আছি শুধুমাত্র তার সেবা যত্ন করার জন্য। আমার শ্বশুরবাড়িটা যেহেতু অনেকটাই বড়, তাই শ্বশুরমশাই আমার মা এবং বোনকেও এই বাড়িতেই ডেকে নিয়েছেন। এখন আমরা সবাই মিলে একসঙ্গে থাকি। আমার সঙ্গে এত কিছু হয়ে যাবার পরেও আমি একবারের জন্য এটা ভাবিনি যে আমার জীবন নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের সঙ্গে যা হয় সেটা ভালোর জন্যই হয়। সবকিছু খোলসা হবার পর আমি শ্বশুরমশাইয়ের কাছে ক্ষমাও চেয়েছিলাম, কারণ আমি প্রথমে তার ব্যাপারে অনেক ভুল ভেবেছিলাম। আমার সঙ্গে এত কিছু ঘটলেও আমি ভেঙে পড়িনি। এখন আমি আবার নতুন করে নিজের পড়াশোনা শুরু করেছি, কারণ শ্বশুরমশাইয়ের দেখাশোনা তো আমার সাথে সাথে আমার মা এবং বড়দিও করে দেন। এখন এইভাবেই আমাদের দিন কাটছে এবং আমাদের জীবনে টাকা পয়সার কোনো অভাব নেই, কারণ আমার শ্বশুরমশাই তার জমি জায়গা সব টাকা পয়সা আমার হাতেই তুলে দেন।